মডুলেটেড সিগন্যালটা আছে এটা হচ্ছে আমাদের ওমেগা সি ফ্রিকোয়েন্সিতে সেন্টার্ড। তো এই জেড অফ টি থেকে আমরা এই যে 4bm cos ওমেগা সিটি এই অংশটুকু রাখবো, আর এম অফ টি এটা লো ফ্রিকোয়েন্সি কন্টেন্ট, এটাকে বাদ দিব। এটা হচ্ছে ওমেগা সিতে সেন্টার্ড হাই ফ্রিকোয়েন্সি কন্টেন্ট। তো হাই ফ্রিকোয়েন্সি কন্টেন্টটাকে রাখবো 4bm cos ওমেগা সিটি এবং লো ফ্রিকোয়েন্সি কন্টেন্ট বাদ দিব। এবং এই বাদ দেওয়ার জন্য আমরা একটা ব্যান্ড পাস ফিল্টার ব্যবহার করব, যে ব্যান্ড পাস ফিল্টারটা প্লাস মাইনাস ওমেগা সি ফ্রিকোয়েন্সিতে সেন্টার্ড। যে ব্যান্ড পাস ফিল্টারের ক্যারেক্টারিস্টিক্স বা ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা ওমেগা সি ফ্রিকোয়েন্সিতে সেন্টার্ড এমন একটা ব্যান্ড পাস ফিল্টার ব্যবহার করব, যাতে আমরা রেজাল্ট হিসেবে এই এম অফ টি কস ওমেগা সিটি মানে মডুলেটেড সিগন্যালটা পাই। তো এইভাবে নন লিনিয়ার ডিভাইস ব্যবহার করে আমরা মডুলেটেড সিগন্যাল পেতে পারি। তো এটা হচ্ছে এক ধরনের মডুলেটর। এর বাইরে আপনাদেরকে গত ক্লাসে আরো দুই ধরনের মডুলেটর নিয়ে সংক্ষেপে ডিসকাশন করছি। একটা হচ্ছে রিং মডুলেটর আর একটা হচ্ছে সুইচ আপনাদের ডায়োড ব্রিজ মডুলেটর। তো ওই ডায়োড ব্রিজ মডুলেটর এবং রিং মডুলেটর দুইটাই হচ্ছে সুইচিং মডুলেটর। যে সুইচিং মডুলেটর বলতে বোঝায় যে একটা সুইচিং সিগন্যাল থাকবে এবং সুইচিং সিগন্যালটার অন অফ বা জিনিসটার অ্যামপ্লিটিউড পরিবর্তন হওয়া ডিপেন্ড করবে আমাদের মেসেজ সিগন্যালের উপর, এবং ওই সিগন্যালটার ব্যান্ড পাস ফিল্টারিং এর মাধ্যমে আমরা আমাদের মডুলেটেড সিগন্যালটা পেতে পারি। মানে সুইচিং মডুলেটরের ক্ষেত্রে একটা সুইচিং সিগন্যালের তার অ্যামপ্লিটিউড মেসেজ সিগন্যালের অনুপাতে পরিবর্তন করা হয়। তো এই ক্ষেত্রে ডায়োড ব্রিজ এক ধরনের মডুলেটর হিসেবে কাজ করে, আর রিং টাইপ মডুলেটর আরেক ধরনের মডুলেটর হিসেবে কাজ করে। তো ওই দুই ধরনের মডুলেটরই হচ্ছে আপনার ডাবল ব্যালেন্সড মডুলেটর। যে ডাবল ব্যালেন্সড মডুলেটর বলতে বোঝায় যে মডুলেটরের আউটপুটে কেবলমাত্র মডুলেটেড সিগন্যালটাই থাকবে, মেসেজ সিগন্যাল বা ক্যারিয়ার সিগন্যাল থাকবে না। তো ওই দুই টাইপের মডুলেটর হচ্ছে আপনার ডাবল ব্যালেন্সড মডুলেটর। ওয়্যারএস এখানে আমাদের নন লিনিয়ার যে মডুলেটরটা দেখছি এটা দেখেন যে সিঙ্গেল ব্যালেন্সড মডুলেটর, কারণ আমরা মডুলেটরের আউটপুটে আমরা একটা ক্যারিয়ারকে বাদ দিতেছি, সেটা হচ্ছে একটা সিগন্যালকে বাদ দিচ্ছি, সেটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল। কিন্তু মেসেজ সিগন্যাল স্টিল অ্যাপিয়ার্স এট দ্য ফাইনাল ব্যান্ড পাস ফিল্টার। ব্যান্ড পাস ফিল্টারের ইনপুটে এখনো মেসেজ সিগন্যাল অ্যাপিয়ার হয় মানে আছে। তো আমাদের এই নন লিনিয়ার মডুলেটর হচ্ছে সিঙ্গেল ব্যালেন্স মডুলেটর। কিন্তু আপনাদের বই থেকে যে দুইটা মডুলেটর নিয়ে ডিসকাস করছি, যে ডায়োড ব্রিজ মডুলেটর এবং রিং মডুলেটর, ওই দুইটা মডুলেটর হলো ডাবল ব্যালেন্সড মডুলেটর। আচ্ছা, তো এই রিং মডুলেটর এবং ডায়োড ব্রিজ মডুলেটর ওই দুইটার সম্পর্কে ডিটেইলসে আপনারা বই থেকে দেখবেন। এই দুইটা নিয়ে মডুলেটর নিয়ে এইখানে স্লাইডে করা নাই, আপনাদের ওই দুইটা মডুলেটর নিয়ে বই থেকে আপনারা বিস্তারিত দেখবেন। আচ্ছা, এরপর যেটা বিষয়টা আমরা গত ক্লাসে দেখছি সেটা ফ্রিকোয়েন্সি কনভার্টার। যে ফ্রিকোয়েন্সি কনভার্টারের কাজ হচ্ছে যে আমাদের যে ইনকামিং সিগন্যাল রিসিভার প্রান্তে, সেই মডুলেটেড সিগন্যালটা রিসিভার প্রান্তে আসার পর আমাদের এটাকে একটা ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি রেঞ্জে নিয়ে যাওয়া। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মিক্সার বা ফ্রিকোয়েন্সি কনভার্টারের কাজ। যে আমরা যদি এমন একটা স্কিমেটিক যদি ব্যবহার করতে পারি যেখানে হচ্ছে একটা সিগন্যাল দ্বারা মাল্টিপ্লাই করা হবে, যে সিগন্যালটার ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা সি প্লাস মাইনাস ওমেগা আই, এমন একটা স্কিমেটিক যদি ব্যবহার করি যার ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা সি প্লাস অর মাইনাস ওমেগা আই। তো ওমেগা সি প্লাস ওমেগা আই এই ব্যাপারটাকে আমরা বলতে পারি যে এরকম, যে ওমেগা যে যদি আমার প্লাস যদি হয় তো ইন দ্যাট কেস যদি আমরা প্লাস যদি ব্যবহার করি ওমেগা সি প্লাস ওমেগা আই, তো সেই ক্ষেত্রে এক্স অফ টি সিগন্যালটা হবে এরকম, যে এক্স অফ টি সিগন্যাল উইল বি ইকুয়াল টু মেসেজ সিগন্যাল মাল্টিপ্লাইড বাই কস ওমেগা আই প্লাস কস 2 ওমেগা সি প্লাস ওমেগা আই। তো খেয়াল করেন যে আমরা যদি প্লাস যদি ব্যবহার করি, যে আমরা এখানে ওমেগা সি প্লাস ওমেগা আই যদি ব্যবহার করি, তো সেই ক্ষেত্রে আমাদের এই যদি ব্যান্ড পাস ফিল্টার, এমন একটা ব্যান্ড পাস ফিল্টার যদি ব্যবহার করি যেটা নাকি ওমেগা আই তে সেন্টার্ড, যার ফ্রিকোয়েন্সি ক্যারেক্টারিস্টিক্স ওমেগা আই ফ্রিকোয়েন্সিতে সেন্টার্ড, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এম অফ টি কজ ওমেগা আই থাকবে এবং এই অংশটুকু বাদ যাবে।
তো আমরা রেজাল্ট হিসেবে m of t cos ওমেগা i পাবো। সিমিলারলি আমরা যদি ওমেগা মিক্স ইকুয়াল টু যদি মানে আমাদের এই যে ফ্রিকোয়েন্সিটা এখানে যদি মাইনাস যদি ব্যবহার করি যে ওমেগা সি মাইনাস ওমেগা আই, ইন দ্যাট কেস আমাদের এই ধরনের একটা এক্স অফ টি উইল বি ইকুয়াল টু মেসেজ সিগন্যাল মাল্টিপ্লাইড বাই কজ ওমেগা আই অফ টি প্লাস কজ ওমেগা প্লাস কজ টু ওমেগা সি মাইনাস ওমেগা আই। তো এই মাইনাস ব্যবহার করার ক্ষেত্রেও আমাদের দেখেন যে ব্যান্ড পাস ফিল্টারিং করলে আমাদের এই অংশটুকু থাকবে এবং এই অংশটুকু বাদ পড়বে। আচ্ছা, তো ওইভাবে আমরা ফ্রিকোয়েন্সি মিক্সার বা কনভার্টার রিসিভার প্রান্তে ব্যবহার করে একটা ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি রেঞ্জে সিগন্যালটাকে নিয়ে যেতে পারি। তো এই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি মিক্সারের কিছু শর্ত এখানে লেখা আছে, শর্তগুলো দেখি যে ইন আইদার কেস এ ব্যান্ড পাস ফিল্টার এট দ্য আউটপুট টি ইনটু ওমেগা আই উইল pass this signal m of t cos omega I t and suppress the other term, yielding the output equal to m of t cos omega I t. এই ক্ষেত্রে অ্যাজিউম করে নিচ্ছি যে ওমেগা সি মাইনাস ওমেগা আই গ্রেটার দেন 2 pi b and omega I greater than 2 pi b so that various spectra do not overlap. আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের ওই শর্তটা পূরণ করতে হবে স্পেকট্রাম গুলোর ওভারল্যাপিং অ্যাভয়েড করার জন্য। The operation of frequency mixing or frequency conversion, also known as heterodyning, is basically a shifting of spectra by an additional omega mix. This is equivalent to the operation of modulation with a modulating carrier frequency that differs from the incoming carrier frequency omega I. Any one of the modulators discussed earlier can be used for frequency mixing. মানে অলরেডি যেসব ডিসকাস করছি আমরা মডুলেটর, সেগুলো ব্যবহার করে আমরা এই কাজটা করতে পারি। ফ্রিকোয়েন্সি মিক্সিং বা ফ্রিকোয়েন্সি কনভার্সনের কাজ আমাদের আর্লিয়ার যেসব মডুলেটর আমরা ডিসকাস করছি, ফর এক্সাম্পল রিং মডুলেটর বা সুইচিং মডুলেটর বা নন লিনিয়ার মডুলেটর, এই মডুলেটরগুলো আমরা এই ফ্রিকোয়েন্সি মিক্সিং বা কনভার্সনের কাজে ব্যবহার করতে পারবো। আর এই ক্ষেত্রে আমরা যদি ওমেগা মিক্স ইকুয়াল টু প্লাস যদি ব্যবহার করি যে ওমেগা সি প্লাস ওমেগা আই, এটাকে আমরা আপ কনভার্সন বলবো। আর ওমেগা মিক্স ইকুয়াল টু যদি ওমেগা সি মাইনাস ওমেগা আই সিলেক্ট করি তাহলে এই ক্ষেত্রে আমরা ডাউন কনভার্সন বলবো। আচ্ছা, তো আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে ব্যান্ডউইডথ এফিশিয়েন্ট অ্যামপ্লিটিউড মডুলেশন। তো গত ক্লাসের বিষয়গুলোকে একটু সংক্ষেপে আমরা রিভিউ করলাম। তো গত ক্লাসে পড়ার টপিক থেকে কোনো প্রশ্ন আছে কারো? Any question? না স্যার। এখন 28 জন প্রেজেন্ট আছে ক্লাসে। আপনার অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজ খুব কম থাকে আসলে, আপনাদের টোটাল স্টুডেন্টের তুলনায় অ্যাটেন্ডেন্সটা কিন্তু বেশ কম। গত ক্লাসেও দেখছি যে 30-32 জনের মতো প্রেজেন্ট থাকে অন অ্যান এভারেজ, কিন্তু এত কম থাকা তো আসলে আনএক্সপেক্টেড। যে ব্যাপারটা বেশিরভাগ স্টুডেন্টই প্রেজেন্ট থাকবে ক্লাসে, কারো 2-3 জন যদি কারো যদি জরুরি প্রয়োজন থাকে তো সেক্ষেত্রে তারা হয়তো অ্যাবসেন্ট থাকবে, কিন্তু 45 জনের ক্লাসে অ্যাটলিস্ট 40 জন সবসময় উপস্থিত থাকবে, এটাই আসলে স্বাভাবিক হওয়া উচিত। তো আজকে ক্লাসে যে পড়াগুলো আছে এগুলো আমরা শুরু করি। তো আজকে আমাদের পড়ার টপিক গত ক্লাসে অলরেডি বলে দিয়েছি যে ব্যান্ডউইডথ এফিশিয়েন্ট অ্যামপ্লিটিউড মডুলেশন। যে ব্যান্ডউইডথ এফিশিয়েন্ট কেন বলতেছি, যে ব্যান্ডউইডথ এফিশিয়েন্ট মানে হচ্ছে আরো বেটার, যে ব্যান্ডউইডথের সাপেক্ষে বেটার অ্যামপ্লিটিউড মডুলেশন। তো অ্যামপ্লিটিউড মডুলেশন শব্দটার মানে কি এটা তো আমরা জানি যে আমাদের ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড পরিবর্তন হবে উইথ রেসপেক্ট টু দ্য মেসেজ সিগন্যালের সাপেক্ষে আমাদের ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড পরিবর্তন হবে। এবং আমরা অলরেডি এক ধরনের মডুলেশন অ্যামপ্লিটিউড মডুলেশন নিয়ে ডিসকাস করছি এবং সেটা হলো ডিএসবি এসসি।
এক ধরনের মডুলেশন টেকনিক নিয়ে অলরেডি ডিসকাস করছি, সেটা হলো ডিএসবি এসসি। এটা ফার্স্ট টাইপের অ্যামপ্লিটিউড মডুলেশন ছিল। এরপর আমাদের আরো বেশ কিছু অ্যামপ্লিটিউড মডুলেশন নিয়ে আমরা এখন ডিসকাস করব। তো ডিএসবি এসসি এর একটা প্রবলেম কি, ডিএসবি এসসি এর প্রবলেম হচ্ছে এটার যে ব্যান্ডউইডথ, যদি আমার মেসেজ সিগন্যালের ব্যান্ডউইডথ যদি হয়, মেসেজ সিগন্যালের ব্যান্ডউইডথ যদি হয় বি হার্টজ, মেসেজ সিগন্যালের ব্যান্ডউইডথ যদি হয় বি হার্টজ, তাহলে এই ডিএসবি সিগন্যালের ব্যান্ডউইডথ হচ্ছে 2 বি হার্টজ, এর দ্বিগুণ। এটা একটা প্রবলেম যে আমাদের একই ইনফরমেশন পাঠাতে দ্বিগুণ ব্যান্ডউইডথের মডুলেটেড সিগন্যাল আমরা তৈরি করতেছি এবং দ্বিগুণ ব্যান্ডউইডথ প্রয়োজন। তো এটা একটা অসুবিধা। আর একটা অসুবিধা হচ্ছে আপনাদেরকে অলরেডি বলছি যে এটা ডিমodulation প্রসেসটা ঝামেলা। যে ডিমodulationটা আমাদের এখানে চিত্রে দেখতে পাচ্ছি যে কেবল একই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির একই ফ্রিকোয়েন্সির ক্যারিয়ার সিগন্যাল দ্বারা মাল্টিপ্লাই করা লাগবে, কিন্তু এটা আমাদের প্র্যাকটিক্যালি এভাবে জেনারেট করাটা খুবই ডিফিকাল্ট। কারণ আমাদের রিসিভার যেসব আছে, ফর এক্সাম্পল আপনার যে যদি রেডিও স্টেশনের কথা চিন্তা করেন, তো রেডিও স্টেশনটা বেশ দূরে অবস্থিত একটা সেন্টার, কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। তো আপনার বাসায় যে রিসিভার আছে, সেই রিসিভারটা যদি একই ফ্রিকোয়েন্সির ক্যারিয়ার যদি জেনারেট যদি না করতে পারে, তো সেই ক্ষেত্রে আপনি কোনো ভয়েসই শুনতে পাবেন না। তো এটা খুবই ঝামেলার একটা ব্যাপার যে একই ফ্রিকোয়েন্সির একই ফেজে থাকা ক্যারিয়ার অনেক দূরে বসে আবারও একই সিমিলার ওয়েতে জেনারেট করা। এটা সম্ভব, পসিবল, একই ফ্রিকোয়েন্সি একই ফেজের ক্যারিয়ার জেনারেট করা সম্ভব যদি আপনি ল্যাবে এক্সপেরিমেন্ট করতে যান। পাশাপাশি মডুলেটর ডিমodulator ডিভাইস দুটোকে যদি রাখা হয়, তো সেই ক্ষেত্রে মডুলেটরের যে ক্যারিয়ার সিগন্যাল ওইটাকে ডিমodulatorে ইনপুট দিয়ে একই ফ্রিকোয়েন্সি একই ফেজের ক্যারিয়ার আমরা পাবো। কিন্তু অনেক দূরে বসে একটা রিসিভার ট্রান্সমিটার অনেক দূরে অবস্থিত, এটাকে ওয়্যারলেস ওয়েতে ট্রান্সমিট করা হচ্ছে। তো ওয়্যারলেসলি ট্রান্সমিট করলে আবার রিসিভার প্রান্তে বসে আবার একই সিগন্যাল পুনরায় জেনারেট করা, এটা কোয়াইট ডিফিকাল্ট প্র্যাকটিক্যালি অ্যাচিভ করা। তো এটা ডিএসবি এসসি সিগন্যাল বা মডুলেশনের এই হচ্ছে অসুবিধা, যেটার দ্বিগুণ ব্যান্ডউইথ সে অকুপাই করে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটার যে ডিমodulation টেকনিকটাও আমাদের প্র্যাকটিক্যালি অ্যাচিভ করা ডিফিকাল্ট, যে একই ফ্রিকোয়েন্সি বা একই ফেজের ক্যারিয়ার সিগন্যাল জেনারেট করা রিসিভার প্রান্তে। আচ্ছা, তো এখন আমরা ব্যান্ডউইথ এফিশিয়েন্ট মডুলেশন টেকনিক নিয়ে স্টাডি করব। তো মডুলেশন টেকনিকের প্রথমে আছে এটা হচ্ছে সিঙ্গেল সাইডব্যান্ড অ্যামপ্লিটিউড মডুলেশন। যে সিঙ্গেল সাইডব্যান্ড অ্যামপ্লিটিউড মডুলেশন বলতে বোঝাচ্ছি যে আমাদের যে ডাবল সাইডব্যান্ড যে মডুলেশন আছে, ডাবল সাইডব্যান্ডের ক্ষেত্রে দুইটা সাইডব্যান্ড আছে, আপার সাইডব্যান্ড লোয়ার সাইডব্যান্ড, এবং বোথ দ্য সাইডব্যান্ড ক্যারি দ্য সেম ইনফরমেশন। আপার সাইডব্যান্ড যে ইনফরমেশন ক্যারি করে, লোয়ার সাইডব্যান্ডও একই ইনফরমেশন ক্যারি করে। তো আমরা যদি একটা সাইডব্যান্ডকে যদি বাদ দিয়ে যে কোনো একটা সাইডব্যান্ড যদি ট্রান্সমিট করি, তো সেই ক্ষেত্রে আমাদের একই ইনফরমেশন ট্রান্সমিট হবে। তো দেখেন যে a scheme in which only one sideband is transmitted is known as single sideband transmission, which requires only one half the bandwidth of the DSB signal. মানে একটা স্কিমেটিক যেখানে শুধুমাত্র একটা সাইডব্যান্ড ট্রান্সমিট করা হবে, এটাকে আমরা সিঙ্গেল সাইডব্যান্ড ট্রান্সমিশন বলবো, এবং এই ক্ষেত্রে ডিএসবি সিগন্যালের অর্ধেক, 1/2 ব্যান্ডউইথ ব্যবহার করা হবে। An SSB signal can be coherently or synchronously demodulated just like DSB-SC signals. আমরা DSB-SC signal যেমন কোহেরেন্ট ডিটেকশন করতে পারি, SSB সিগন্যালও আমরা কোহেরেন্ট ডিটেকশন করতে পারি। আচ্ছা, তো দেখেন যে এখানে চিত্রের মাধ্যমে আমাদের SSB সিগন্যালটা, SSB বলতে কি বোঝায় তা দেখানো হয়েছে। যে এটা হচ্ছে আমাদের মেসেজ সিগন্যাল m of omega। আপনাদেরকে আমাদের স্টাডির শুরু থেকে আপনাদেরকে m of omega বলতে মেসেজ স্পেকট্রাম বোঝাচ্ছি। আপনারা মেসেজ স্পেকট্রাম বলতে m of ওমেগাটা চিনতেছেন, সিম্বলটা। এটা অন্য ক্ষেত্রে হয়তো সিম্বলটা অন্য কিছু দ্বারা রিপ্লেস করা হতে পারে। তো ফর দিস এই স্লাইডে আমরা m of omega বলতে এই মেসেজ স্পেকট্রামকে বুঝতেছি। তো এটা হচ্ছে আমাদের মেসেজ স্পেকট্রাম।
এটা হচ্ছে মেসেজ স্পেকট্রাম যার ব্যান্ডউইডথ হচ্ছে বি হার্জ। এটা হচ্ছে মেসেজ স্পেকট্রাম অর বেসব্যান্ড সিগন্যাল, মেসেজ সিগন্যাল অর বেসব্যান্ড সিগন্যাল। তো খেয়াল করেন যে আমাদের যে ডিএসবি সিগন্যাল, ডিএসবি সিগন্যালটা কি হয়, যে ডিএসবি সিগন্যালটা হচ্ছে আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির সমপরিমাণ ফ্রিকোয়েন্সি হচ্ছে শিফট হয়ে যাচ্ছে মেসেজ স্পেকট্রামটা। মেসেজ স্পেকট্রামটা শিফট টুয়ার্ডস লেফট অ্যান্ড রাইট, বামে এবং ডানে সরে যাচ্ছে ওমেগা সি পরিমাণ। এটা হচ্ছে আমাদের ডিএসবি সিগন্যাল। চিত্র বি হচ্ছে ডিএসবি সিগন্যাল, যেখানে আপার সাইডব্যান্ড লোয়ার সাইডব্যান্ডটা ইন্ডিকেট করা আছে। তো এখন এসএসবি সিগন্যালটা আসলে কিরকম দেখতে, এসএসবি সিগন্যালের স্পেকট্রাম দেখতে কিরকম? এসএসবি সিগন্যালের স্পেকট্রাম হচ্ছে এই যে এটা, আইদার ইউএসবি অথবা এলএসবি থাকবে। যে আমরা একটা সাইড ব্যান্ডকে মুছে দিব আর একটা সাইড ব্যান্ডকে রাখবো, আইদার ইউএসবি কে আমরা রাখতে পারি। যদি আমরা ইউএসবি কে রাখি তো সেই ক্ষেত্রে এসএসবি সিঙ্গেল সাইড ব্যান্ডের স্পেকট্রাম দেখতে হবে এরকম। যদি আমরা আপার সাইড ব্যান্ড সিগন্যালটাকে রাখি তো সেই ক্ষেত্রে এসএসবি সিগন্যালের চিত্রটা স্পেকট্রাম দেখতে হবে এরকম, চিত্র সি এর মতো। এটা কিন্তু এসএসবি স্পেকট্রাম, এটা হচ্ছে এসএসবি স্পেকট্রাম, সিঙ্গেল সাইড ব্যান্ড স্পেকট্রাম, যেখানে আমরা একটা সাইড ব্যান্ডকে রিমুভ করতেছি, লোয়ার সাইড ব্যান্ডকে রিমুভ করতেছি। ডট ডট সিম্বল দ্বারা বোঝানো হয়েছে যে আমাদের লোয়ার সাইড ব্যান্ডকে রিমুভ করা হয়েছে। সিমিলারলি চিত্র ডিও হচ্ছে একটা এসএসবি স্পেকট্রাম, সিঙ্গেল সাইড ব্যান্ড স্পেকট্রাম, এবং এখানে আমাদের সিঙ্গেল সাইড ব্যান্ড বলতে আমরা লোয়ার সাইড ব্যান্ডকে রাখতেছি এবং আপার সাইড ব্যান্ডকে বাদ দিচ্ছি। চিত্র ডি তে লোয়ার সাইড ব্যান্ডকে রাখা হচ্ছে এবং আপার সাইড ব্যান্ডকে বাদ দেওয়া হচ্ছে। তো চিত্র সি ডি দুইটাই আমাদের এসএসবি স্পেকট্রাম। আচ্ছা, তার মানে আমাদের এসএসবি জেনারেট করার জন্য ফার্স্টে যদি ডিএসবি জেনারেট করি, ডিএসবি জেনারেট করে একটা স্পেকট্রাম যদি মুছে দেই, লোয়ার সাইড ব্যান্ড অথবা আপার সাইড ব্যান্ড যে কোনো একটা যদি মুছে দেই, তাহলে আমাদের এলএসবি মানে এসএসবি সিগন্যাল তৈরি হয়ে যাবে। খেয়াল করেন, ফার্স্টে ডিএসবি তৈরি করলাম, ডিএসবি তৈরি করে আইদার এলএসবি লোয়ার সাইড ব্যান্ড অথবা আপার সাইড ব্যান্ড যে কোনো একটা সাইড ব্যান্ড যদি আমরা রিমুভ করি, তাহলে আমাদের এসএসবি সিগন্যাল আমরা জেনারেট করতে পারবো। আচ্ছা, তো এই গেল আমাদের এসএসবির পরিচিতি। এসএসবি বলতে আসলে কি বোঝায়, সিঙ্গেল সাইড ব্যান্ড মডুলেশন বলতে আসলে কি বোঝায়? তো কারো কোনো প্রশ্ন আছে? এনি কোশ্চেন? স্যার এখানে যে ইউএসবি, আমরা যে ইউএসবিটাকে যে এসএসবি চিন্তা করতেছি, সেখানে স্যার আপার সাইড আর লোয়ার সাইড বলতে এখানে কোনটা বুঝেছেন? সিঙ্গেল সাইডের ডট ডট অংশটা না সাদা অংশটা? এখানে ডট ডট দ্বারা বোঝানো হচ্ছে যে এই অংশটা রিমুভ করা হয়েছে, ঠিক আছে, এই অংশটা বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে। জি স্যার। ডট ডট দ্বারা বোঝানো হচ্ছে যে এই অংশটা বাদ দেওয়া হয়েছে আর এই অংশটা শেডেড এরিয়াটা রাখা হয়েছে। জি স্যার, বুঝতে পারছি। তো একটা অংশ আছে আর একটা অংশ বাদ দেওয়া হয়েছে। তো ওই বাদ দেওয়া অংশটা মানে যেটা রাখা হয়েছে ওইটা, এই স্পেকট্রামটা হচ্ছে আমাদের এসএসবি স্পেকট্রাম, সিঙ্গেল সাইড ব্যান্ড স্পেকট্রাম। তো খেয়াল সিঙ্গেল করেন, সাইড ব্যান্ডের ক্ষেত্রে তো যে দুপাশেই স্যার আমরা রিমুভ করবো, তাই না স্যার? দুপাশে না, যে কোনো একটা পাশ, মানে লোয়ার সাইড ব্যান্ড অথবা আপার সাইড ব্যান্ড রিমুভ করব। ফার্স্টে ডিএসবি তৈরি করব, ডিএসবি তৈরি করে আপার সাইড ব্যান্ড অথবা লোয়ার সাইড ব্যান্ড যে কোনো একটা যদি রিমুভ করি, তাহলে সেক্ষেত্রে আমরা এসএসবি সিগন্যাল পাবো। মানে এসএসবি বলতে বোঝায় যে আমাদের ডাবল সাইড ব্যান্ডের পরিবর্তে এসএসবি বলতে বোঝায় যে সিঙ্গেল সাইড ব্যান্ড, যা আমাদের একটা সাইড ব্যান্ড থাকবে, সিঙ্গেল সাইড ব্যান্ড, ঠিক আছে, একটা সাইড ব্যান্ড থাকবে। সাইড ব্যান্ড থাকতে পারে আপার সাইড ব্যান্ড অথবা লোয়ার সাইড ব্যান্ড। মানে সিঙ্গেল সাইড ব্যান্ড মডুলেশন বলতে বোঝায় যে ডাবল সাইড ব্যান্ডের যেই স্পেকট্রামটা পাওয়া যায়, সেই স্পেকট্রাম থেকে আমরা যদি একটা যে কোনো একটা সাইড ব্যান্ড যদি বাদ দেই, তাহলে আমাদের যে সিগন্যালটা আমরা থাকবে সেই সিগন্যালটাকে আমরা বলবো এসএসবি সিগন্যাল। ফর এক্সাম্পল, আমরা যদি লোয়ার সাইড ব্যান্ডটা যদি বাদ দেই, যে লোয়ার সাইড ব্যান্ডটাকে আমরা রিমুভ করলাম এবং আমরা আপার সাইড ব্যান্ডটাকে রাখলাম, তো সেক্ষেত্রে এটাকে আমরা বলতে পারি যে আপার সাইড ব্যান্ড সিঙ্গেল সাইড ব্যান্ড,
যে আপার সাইডব্যান্ডের দ্বারা হচ্ছে সিঙ্গেল সাইডব্যান্ডটা তৈরি হয়েছে। আর যদি আমরা এই তার অপোজিট এই সাইডব্যান্ডটাকে যদি রিমুভ করি, যে আমরা লোয়ার সাইডব্যান্ডকে রিমুভ করলাম এবং আমরা আপার সাইডব্যান্ডকে রিমুভ করলাম এবং লোয়ার সাইডব্যান্ডকে যদি রাখি, তো সেক্ষেত্রে এলএসবি দ্বারা হচ্ছে সিঙ্গেল সাইডব্যান্ড মডুলেশনটা হবে। মানে সিঙ্গেল সাইডব্যান্ড মডুলেশনের ক্ষেত্রে আমরা ফার্স্টে ডিএসবি তৈরি করব, ডিএসবি তৈরি করার পর আমরা যে কোনো একটা সাইডব্যান্ড রিমুভ করব, রিমুভ করার পর যে স্পেকট্রামটা থাকবে সেটা হচ্ছে সিঙ্গেল সাইডব্যান্ড মডুলেটেড স্পেকট্রাম। আর কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আপনারা একটু ওয়েট করেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, একটু উঠে গেছিলাম আর কি, যাই হোক। তো খেয়াল করেন যে এখানে আমাদের ফার্স্ট আমরা এসএসবি বলতে কি বোঝায় তা বুঝলাম। তো এসএসবি এখন জেনারেট করার ওয়ে নিয়ে আমরা ডিসকাস করব, যে এসএসবি সিগন্যাল আমরা কিভাবে তৈরি করতে পারি। যে এখানে আমরা থিওরিটিক্যালি বুঝলাম যে আসলে এসএসবি সিগন্যাল বলতে ডিএসবি সিগন্যালটা থেকে একটা অংশ যদি আমরা বাদ দিই, লোয়ার সাইডব্যান্ড অথবা আপার সাইডব্যান্ড যে কোনো একটা অংশ বাদ দিলে আমাদের এই এসএসবি সিগন্যালটা আমরা পাবো। তো এখন লোয়ার এসএসবি সিগন্যাল জেনারেট করার উপায়, এখানে দুইটা ওয়ে নিয়ে আমরা ডিসকাস করব। ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিসক্রিমিনেশন মেথড। যে ফ্রিকোয়েন্সি ডিসক্রিমিনেশন মেথডে আমরা একটা ব্যান্ড পাস ফিল্টার ব্যবহার করব। ফর এক্সাম্পল, এখানে যে বিষয়টা ব্যবহার করা হবে, the straightforward way to generate SSB signal is to generate a DSB signal first and then suppress one of the sidebands by filtering. যে প্রথম যেটা ওয়ে সেটা হচ্ছে ফিল্টারিং এর মাধ্যমে একটা সাইডব্যান্ডকে রিমুভ করা। তো এই ওয়েটাকে আমরা বলবো ফ্রিকোয়েন্সি ডিসক্রিমিনেশন মেথড। বাট ইন প্র্যাকটিস এই টাইপের মেথডটা ইজি না অ্যাচিভ করা, কারণ এই ধরনের মেথড ব্যবহার করার জন্য আমাদের একটা শার্প কাট অফ ক্যারেক্টারিস্টিক্স এর একটা ব্যান্ড পাস ফিল্টার দরকার। তো এই মেথডটা কি বলে খেয়াল করেন, যে এখানে এটা হচ্ছে আমাদের মেসেজ সিগন্যাল, এটা হচ্ছে মেসেজ স্পেকট্রাম এম অফ ওমেগা, এবং এটা হচ্ছে আমাদের ব্যান্ড পাস ফিল্টারের ক্যারেক্টারিস্টিক্স। এটা হচ্ছে ব্যান্ড পাস, এমন একটা ক্যারেক্টারিস্টিক্স এর যদি আমরা ব্যান্ড পাস ফিল্টার ব্যবহার করি যার ফ্রিকোয়েন্সি ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এরকম। এটা হচ্ছে ব্যান্ড পাস ফিল্টারের ক্যারেক্টারিস্টিক্স, বিপিএফ এর ক্যারেক্টারিস্টিক্স। তো এখন যদি আমরা এই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন একটা ব্যান্ড পাস ফিল্টার যদি ব্যবহার করি, তাহলে আমাদের যে দেখেন যে এখানে লোয়ার সাইড ব্যান্ডটাকে রাখার জন্য
আমাদের ব্যান্ড পাস ফিল্টারটা ডিজাইন করা হয়েছে। ব্যান্ড পাস ফিল্টারের ক্যারেক্টারিস্টিক্স যদি এমন হয় যা কিনা শুধুমাত্র লোয়ার সাইড ব্যান্ডটাকে রাখবে, সরি, তো সেই ক্ষেত্রে আমাদের দেখেন যে ওমেগা সি এর বাইরের যে সাইড ব্যান্ড, সেই বাইরের সাইড ব্যান্ডটাকে সে রাখতেছে এবং ভিতরের সাইড ব্যান্ডটাকে সে বাদ দিচ্ছে। এই শেডেড এরিয়াটা ইন্ডিকেট করতেছে এই সাইড ব্যান্ডটাকে ব্যান্ড পাস ফিল্টার রাখবে এবং ভিতরের সাইড ব্যান্ডটাকে বাদ দিবে, সাদা অংশটাকে সে বাদ দিবে। খেয়াল করেন যে ব্যান্ড পাস ফিল্টারের ক্যারেক্টারিস্টিক্স এর সাথে আমাদের এই অংশটা যাচ্ছে, এবং ব্যান্ড পাস ফিল্টারের কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে এই তার যে ফ্রিকোয়েন্সি ক্যারেক্টারিস্টিক্স, তার ফ্রিকোয়েন্সি ক্যারেক্টারিস্টিক্স এর বাইরের অংশগুলোকে সে বাদ দিবে। তো এই শেডেড এরিয়াটা এটা হচ্ছে আমাদের এসএসবি স্পেকট্রাম। লাস্টের চিত্রটা হচ্ছে আমাদের এসএসবি স্পেকট্রাম, যে একটা সাইড ব্যান্ডকে রাখা হয়েছে। এই চিত্র বি হচ্ছে দ্বিতীয় চিত্রটা হচ্ছে ডিএসবি স্পেকট্রাম, যেখানে আমাদের দুইটা সাইড ব্যান্ডে আছে, একটা হচ্ছে আপার সাইড ব্যান্ড আর একটা লোয়ার সাইড ব্যান্ড। তো খেয়াল করেন যে এখানে ব্যান্ড পাস ফিল্টারের ডিজাইন করা হয়েছে আপার সাইড ব্যান্ডটাকে রাখার জন্য এবং লোয়ার সাইড ব্যান্ডকে বাদ দেওয়ার জন্য। তো এই ধরনের ডিএসবি সিগন্যাল ফার্স্টে জেনারেট করে দেখেন যে মেসেজ সিগন্যালের সাথে ক্যারিয়ারকে মাল্টিপ্লাই করলে আমরা ডিএসবি সিগন্যাল পাই, এবং ডিএসবি সিগন্যাল জেনারেট করে আমরা যদি ব্যান্ড পাস ফিল্টারিং যদি করি তো সেই ক্ষেত্রে আমরা এসএসবি সিগন্যাল পাবো। আচ্ছা, তো এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে? এনি কোশ্চেন? না স্যার। আচ্ছা, তো এই মেথডটা কেন ডিফিকাল্ট জেনারেট করা বা প্র্যাকটিক্যালি তৈরি করা? কারণ এই ধরনের শার্প কাট অফ ক্যারেক্টারিস্টিক্স এর শার্প কাট অফ বৈশিষ্ট্য সম্পন্ন ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করাটা খুব ডিফিকাল্ট কাজ এবং প্র্যাকটিক্যালি অ্যাকচুয়ালি অসম্ভব। প্র্যাকটিক্যালি অসম্ভব এই ধরনের শার্প কাট অফ ক্যারেক্টারিস্টিক্স এর ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করা। তো যদি এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স সম্পন্ন মানে শার্প কাট অফ ব্যান্ড পাস ফিল্টার যদি নাই পাই, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আইদার লোয়ার সাইড ব্যান্ডকে যদি রিমুভ করতে যাই তো সেক্ষেত্রে লোয়ার সাইড ব্যান্ডের কিছু অংশ আমাদের সিগন্যালে থেকে যাবে, এবং যদি আপার সাইড ব্যান্ডকে রিমুভ করতে যাই তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপার সাইড ব্যান্ডের কিছু অংশ আমাদের সিগন্যালে থেকে গেছে। তো এটা কি অসুবিধা ক্রিয়েট করবে, কারণ আমাদের ব্যান্ড পাস ফিল্টার এরকম শার্প কাট অফের ব্যান্ড পাস ফিল্টার অ্যাকচুয়ালি ডিজাইন করা সম্ভব না। আরেকটা আছে ফেজ শিফট মেথড। Another way to of generation of genetics SSB signal is known as phase shift method. তো ফেজ শিফট মেথডটা কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখি। যে ফেজ শিফট মেথডের ব্লক ডায়াগ্রাম এখানে দেয়া আছে, সেই ব্লক ডায়াগ্রামটা আমরা দেখার চেষ্টা করি। যে ফেজ শিফট মেথড হচ্ছে another method for generating SSB signal known as phase shift method. প্রথম মেথডটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিসক্রিমিনেশন মেথড, আর দ্বিতীয় যে মেথডটা আছে এটা হচ্ছে ফেজ শিফট মেথড। তো এই ক্ষেত্রে দেখেন ব্লক ডায়াগ্রামটা যদি আমি ব্যাখ্যা করি, এসএসবি সিগন্যাল আমাদের টার্গেট হচ্ছে এসএসবি সিগন্যাল জেনারেট করা। তো এই ক্ষেত্রে আমাদের মেসেজ সিগন্যালকে ফেজ শিফট করা হচ্ছে, 90 ডিগ্রি ফেজ শিফট করা হচ্ছে, এবং 90 ডিগ্রি ফেজ শিফটের যে আপনার মেসেজ সিগন্যাল তাকে আমরা এমএইচ অফ টি দ্বারা প্রকাশ করতেছি। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন করি যে ফেজ শিফট বলতে কি বোঝায়, বলতে পারেন ফেজ শিফট কথাটার মানে কি? শিফট মানে পরিবর্তন করা, কি পরিবর্তন? মানে ফেজ শিফট পরিবর্তন স্যার, যদিও এটা ঠিক মতো একটু কম বুঝি স্যার, মানে ফেজ পরিবর্তন করা। স্যার দিক পরিবর্তন করা। না, দিক পরিবর্তন করা না।
স্যার হরিজন্টাল চেঞ্জ স্যার, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া স্যার। দেখেন যে আমাদের দুইটা ওয়েব ফর্ম আঁকছি। একটা ওয়েব ফর্ম দেখেন যে দুইটা ওয়েব ফর্মেরই অরিজিন হচ্ছে এটা, ঠিক আছে। একটা ওয়েব ফর্মের পজিশন হচ্ছে এখানে, আর একটা ওয়েব ফর্মের জিরো পজিশন এখানে, ঠিক আছে। তো খেয়াল করেন যে এই ওয়েব ফর্মটা হচ্ছে ডিলেড, সেকেন্ড যে ওয়েব ফর্মটা রাখলাম এটা হচ্ছে ডিলেড, এতটুকু ডিলেড, ঠিক আছে। তো দুইটা ওয়েব ফর্মের মধ্যে একটা নির্দিষ্ট ফেজ ডিলে আছে, ঠিক আছে। এই যে আপনার যে সময়ের যে ডিলেটা, এই ডিলেটাকে আমরা ইন টার্মস অফ থিটা বা অ্যাঙ্গেল প্রকাশ করতে পারি, ঠিক আছে। এই যে ফেজ ডিলেটা, এই ফেজ ডিলেটাকে আমরা ইন টার্মস অফ অ্যাঙ্গেল আমরা প্রকাশ করতে পারি, যে অ্যাঙ্গেলের সাপেক্ষে প্রকাশ করলে যেই মানটা দাঁড়াবে সেই মানটা হচ্ছে আমাদের ফেজ ডিলে। মানে এই যে দুইটা মধ্যে যে ডিলে, এটা আমরা সময় সাপেক্ষে এখানে দেখতে পাচ্ছি, কিন্তু সময় সাপেক্ষে যে ডিলেটা ওইটাকে আমরা ইন টার্মস অফ ফেজ অ্যাঙ্গেল দ্বারা প্রকাশ করতে পারি। তো এটাকে আমরা বলতেছি হচ্ছে ফেজ ডিলে, ঠিক আছে। মানে দুইটার মধ্যে অ্যাঙ্গেলের যে পার্থক্য, দুইটা সিগন্যালের মধ্যে অ্যাঙ্গেলের যে পার্থক্য, সেই পার্থক্যকে আমরা বলতেছি ফেজ ডিলে। তো মেসেজ সিগন্যাল ছিল, সেই মেসেজ সিগন্যালটাকে আমরা যদি 90 ডিগ্রি ফেজ শিফট করি তাহলে এই ধরনের একটা ডিলে তৈরি হবে। মানে এমএইচ অফ টি এটা হচ্ছে ফেজ ডিলেড একটা সিগন্যাল, ঠিক আছে, 90 ডিগ্রি ফেজ ডিলেড একটা সিগন্যাল। তো এখানে আমরা কজ ওমেগা সিটি তৈরি করলাম, যে কজ সিগন্যালটা দেখতে কিরকম হয়। কজ সিগন্যালটা দেখতে এরকম, জিরোতে হচ্ছে তার মান হচ্ছে 1। তো দেখেন যে আর সাইন ওয়েভটা দেখতে এরকম। সবার কজ এবং সাইনের মধ্যে ফেজের পার্থক্য হচ্ছে 90 ডিগ্রি। উপরেরটা স্যার, কজ এবং সাইনের মধ্যে ফেজের পার্থক্য হচ্ছে 90 ডিগ্রি। তো আমরা একটা কজ ওমেগা সিটি একটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল জেনারেট করব এবং এটাকে 90 ডিগ্রি ফেজ শিফটিং এর মাধ্যমে আমরা সাইন ওমেগা সিটি পাবো, ঠিক আছে। কজ ওমেগা সিটি একটা আমাদের মেসেজ সিগন্যাল, সরি ক্যারিয়ার সিগন্যাল, এবং ক্যারিয়ার সিগন্যালকে আমরা যদি 90 ডিগ্রি ফেজ শিফট করি তাহলে আমরা সাইন ওমেগা সি পাবো। এবং সিমিলারলি আমরা মেসেজ সিগন্যালকে যদি আমরা 90 ডিগ্রি ফেজ শিফট করি তো সেই ক্ষেত্রে যে সিগন্যালটা পাচ্ছি সেটাকে আমরা এমএইচ অফ টি দ্বারা প্রকাশ করতেছি। তো এটা হচ্ছে ফেজ শিফট মেথড। তো এখানে আমরা দেখেন যে ক্যারিয়ার সিগন্যালকে মাল্টিপ্লাই করা হচ্ছে মেসেজ সিগন্যাল দ্বারা এম অফ টি দ্বারা, এবং সাইন ওমেগা সি দ্বারা মাল্টিপ্লাই করা হচ্ছে ফেজ শিফটেড মেসেজ সিগন্যাল দ্বারা। যে ক্যারিয়ার সিগন্যাল দ্বারা মাল্টিপ্লাই করা হচ্ছে মেসেজ সিগন্যালকে এম অফ টি কে, এবং মানে কজ ওমেগা সি দ্বারা মাল্টিপ্লাই করা হচ্ছে এম অফ টি কে, এবং সাইন ওমেগা সি দ্বারা মাল্টিপ্লাই করা হচ্ছে ফেজ শিফটেড মেসেজ সিগন্যালকে এমএইচ অফ টি কে। এবং দুইটাকে যদি আমরা যোগ যদি করি একটা সামিং জাংশনে, তাহলে আমরা এসএসবি সিগন্যাল পাবো। তার ফেজ শিফট বলতে মূলত কি বোঝায়? ফেজ শিফট বলতে একটা নির্দিষ্ট পরিমাণ টাইম ডিলে বোঝায়, যে আমাদের যে নতুন যে আউটপুট সিগন্যাল পাবো সেটা মূলত একটা টাইম ডিলেড একটা ভার্সন, যে নির্দিষ্ট পরিমাণ ডিলে হবে সিগন্যালটাতে, আউটপুট সিগন্যালটাতে। তো পাই বাই 2 পরিমাণ ফেজ শিফট বলতে বোঝায় যে এই ফেজ শিফট হবে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি ফেজ শিফট যদি করি মেসেজ সিগন্যালের সাথে, নতুন একটা সিগন্যাল আমরা পাবো যেটাকে আমরা এমএইচ অফ টি দ্বারা প্রকাশ করতেছি। এবং একটা ডিএসপি এসসি মডুলেটর যদি ব্যবহার করি, মডুলেটর বলতে যে কোনো মডুলেটর সার্কিট হতে পারে, আউটপুটে আমরা দুইটা সিগন্যালের মাল্টিপ্লিকেশন পাবো, যে এমএইচ অফ টি মাল্টিপ্লাইড বাই সাইন ওমেগা সি। এবং আমরা যদি কজ ওমেগা সি সিগন্যালের সাথে যদি ইন ফেজ মেসেজ সিগন্যালটাকে যদি মাল্টিপ্লাই করি তো সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি এম অফ টি কজ ওমেগা সিটি। এবং এই দুইটা সিগন্যাল এম অফ টি কজ ওমেগা সিটি এবং 90 ডিগ্রি ফেজ শিফটেড সিগন্যালগুলোর সাথে যদি আমরা একটা সামিং জাংশনে যোগ বিয়োগ যদি করি তো সেই ক্ষেত্রে আমরা এসএসবি সিগন্যালটা পাবো।
আচ্ছা, তো এটার একটা এক্সাম্পল আমরা নিচে দিব, সেটা তাহলে আপনারা বুঝতে পারবেন। তো ফেজ শিফট মেথড একটা মেথড যার মাধ্যমে আমরা এই এসএসবি সিগন্যাল জেনারেট করতে পারি। তো কারো কোনো প্রশ্ন আছে? এনি কোশ্চেন? না স্যার। আচ্ছা, ফেজ শিফট বলতে কি বোঝায় আপনাদের কাছ থেকে উত্তর নেই। যে আমি একটু আগে বললাম ফেজ শিফট কথাটা মানে কি, তো আপনাদের কাছ থেকে কেউ রিপ্লাই দেন যে ফেজ শিফট বলতে আসলে কি বোঝায়, স্যার সিগন্যালের দিক পরিবর্তন করেন। কিসের দিক পরিবর্তন করে? স্যার কোনো একটা স্যার তার অরিজিনটা চেঞ্জ করা বা অরিজিনাল অবস্থান থেকে হরিজন্টালি স্পিন করা। আচ্ছা, তো এখানে আর কি আপনাদের যে উত্তরগুলো পেলাম, এইখানে আপনাদের এখনো ওই আগের উত্তরগুলোতেই আছেন। তো এখানে লাস্টে যিনি বললেন যে হরাইজন্টালি এই জিনিসটা ইয়া করা, শিফট করা বা চেঞ্জ করা পজিশন, হ্যাঁ ওই উত্তরটা মোটামুটি ঠিক আছে। কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি এই কাজটাই করা হয়, যে আমার যে মেসেজ সিগন্যাল যেটা ছিল অরিজিনালি, সেই সিগন্যালটাকে অ্যাকচুয়ালি আউটপুটে আমরা একটু ডিলেড সিগন্যাল পাবো, ঠিক আছে। সেই সিগন্যালটা আপনার আমরা যদি টাইম ডোমেনে যদি দেখি, তো সেই ক্ষেত্রে টাইম ডোমেনে একটু ডান দিকে সরে যাবে সিগন্যালটা, ঠিক আছে। বা জিনিসটা হচ্ছে একটু একটু পরে শুরু হবে, এরকম বলতে পারেন। সিগন্যালটা একটু পরে শুরু হবে, তার ডিলে হবে আর কি সিগন্যালটা। তো এটা হচ্ছে আমাদের এই যে ফেজ শিফটিং এর উদ্দেশ্য, যে একটা নির্দিষ্ট পরিমাণ ডিলে তৈরি করা আউটপুট সিগন্যালটাতে। তো এখানে আমরা আউটপুটে যে সিগন্যালটা পাবো, সেই সিগন্যালটা হচ্ছে সিগন্যালটাকে ফেজ ডিলে ডিলেড কেন করি সিগন্যাল। হ্যাঁ, আউটপুট সিগন্যালটাকে ডিলে কেন করি? মানে ফেজ শিফট কথাটা মানে কি সেটা বোঝাচ্ছি আর কি। ফেজ শিফট কথাটা মানে হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ ডিলে তৈরি করা হবে, বা জিনিসটাকে বলতে পারেন আপনারা যে আপনাদের কন্টিনিউয়াস সিগন্যাল সিস্টেম কোর্সে তো স্টাডি করছেন, যে জিনিসটা টাইম অ্যাক্সিস বরাবর একটা টাইম শিফটিং হবে, ঠিক আছে। যে টাইম ডোমেন সিগন্যালটার একটা টাইম শিফটিং হবে, এটাকে আমরা ফেজ ডিলে বলতে পারি বা ফেজ শিফটিং বলতে পারি। যে ফেজ শিফটিংটা মূলত একটা টাইম শিফটেড, নতুন যে সিগন্যালটা তৈরি হবে এটা মূলত একটা টাইম শিফটেড সিগন্যাল। টাইম অ্যাক্সিস বরাবর এই সিগন্যালটার আউটপুট সিগন্যালটার একটা ডিলে হবে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ফেজ ডিলেট সিগন্যাল, বা এই 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স তৈরি হবে এই মেসেজ সিগন্যাল এবং আমাদের এই এমএইচ অফ টি এর মধ্যে। তো এখন দেখেন যে আর হচ্ছে আমাদের যে কজ ওমেগা সিটি যে ক্যারিয়ারটা নিয়ে আমরা ডিসকাস করছি, কজ ওমেগা সিটিও আমাদের এই ধরনের ফেজ ডিলেট ভার্সন তৈরি করা লাগবে। তো কজ ওমেগা সিটিকে যদি আমরা 90 ডিগ্রি ফেজ শিফট করি, তো সেই ক্ষেত্রে আমরা সাইন ওমেগা সি পাবো এবং সাইন ওমেগা সি। তো এখন সাইন ওমেগা সি এর সাথে আমাদের এই ফেজ ডিলেট 90 ডিগ্রি ফেজ ডিলেট সিগন্যালটা মাল্টিপ্লাই করা লাগবে, এবং এই দুইটা সিগন্যাল যে এম অফ টি কজ ওমেগা সিটি এবং এম এইচ অফ টি সাইন ওমেগা সিটি দুইটাই ডিএসবি সিগন্যাল। এম অফ টি কজ ওমেগা সি ও ডিএসবি সিগন্যাল, এবং এম এইচ সাইন ওমেগা সি এটাও ডিএসবি সিগন্যাল, দুইটাই ডিএসবি এসসি সিগন্যাল। এবং দুইটা ডিএসবি এসসি সিগন্যাল যদি আমরা এখন সামিং জাংশনে যদি যোগ করি, তো সেই ক্ষেত্রে আমরা এসএসবি সিগন্যালটা পাবো।
এখন একটা এই যে আগের যে ব্যাপারটা দেখলাম সেটা একটা উদাহরণ দেখি। যে ফেজ শিফট মেথড ব্যবহার করে এসএসবি কিভাবে জেনারেট করা যায়। তো খেয়াল করেন যে আমরা ধরে নিই যে আমাদের মেসেজ সিগন্যাল হচ্ছে cos ওমেগা mt, মেসেজ সিগন্যাল হচ্ছে cos ওমেগা mt, যেখানে ওমেগা m হচ্ছে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি। আমরা ধরে নিই যে আমাদের মেসেজ সিগন্যালটা হচ্ছে cos ওমেগা mt, আর আমাদের ক্যারিয়ার সিগন্যাল হচ্ছে cos ওমেগা ct। তো খেয়াল করেন যে আমরা যদি cos ওমেগা ct কে যদি 90 ডিগ্রি ফেজ শিফট করি, তো cos ওমেগা ct এর 90 ডিগ্রি ফেজ শিফটের ভার্সন হচ্ছে sin ওমেগা ct। cos ওমেগা ct এর 90 ডিগ্রি ফেজ শিফট করলে আমরা sin ওমেগা ct পাবো। আর যদি আমরা মেসেজ সিগন্যালটাকে যদি 90 ডিগ্রি ফেজ শিফট করি, আমরা ধরে নিয়েছি মেসেজ সিগন্যাল হচ্ছে cos ওমেগা mt, তো মেসেজ সিগন্যালকে 90 ডিগ্রি যদি ফেজ শিফট করি তো সেই ক্ষেত্রে আমরা sin ওমেগা mt পাচ্ছি। তো খেয়াল করেন যে ব্লক ডায়াগ্রামটা, এটা একটা উদাহরণ আমাদের একটু আগে যে ফেজ শিফট মেথড দেখলাম, যে ফেজ শিফট মেথড থেকে আমরা যে কিভাবে এসএসবি পাই সেটার একটা উদাহরণ। যে আমরা শুধু ব্লক ডায়াগ্রামে দেখছি যে আমাদের ফেজ শিফট করলে এসএসবি আসতেছে, তো এটাকে একটা উদাহরণের মাধ্যমে এখানে দেখানো হচ্ছে যে ফেজ শিফট করলে আসলে কিভাবে মেসেজ সিগন্যাল থেকে আমরা এসএসবি সিগন্যাল পাবো। তো দেখেন যে cos ওমেগা mt এটাকে যদি আমরা 90 ডিগ্রি ফেজ শিফট যদি করি তাহলে আমরা sin ওমেগা mt পাচ্ছি। একইভাবে ক্যারিয়ার সিগন্যাল cos ওমেগা ct কে যদি আমরা 90 ডিগ্রি ফেজ শিফট করি তাহলে sin ওমেগা ct পাচ্ছি। ঠিক আছে, এটা বেসিক রিলেশন আমাদের cos এবং sin এর মধ্যে। cos কে যদি 90 ডিগ্রি ফেজ শিফট করা হয় তাহলে sin পাওয়া যাবে, sin কে 90 ডিগ্রি ফেজ শিফট করলে cos পাওয়া যায়। তো মানে cos এবং sin এর মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি। তো এই জন্য আমরা cos সিগন্যালটাকে 90 ডিগ্রি ফেজ শিফট করার মাধ্যমে sin ওমেগা m পাচ্ছি, এবং ইয়া থেকে cos ওমেগা ct থেকে আমরা sin ওমেগা ct পাচ্ছি। তো দেখেন যে আমাদের এখানে আইদার প্লাস অথবা মাইনাস করা যাবে। তো দেখেন যে আমরা এখানে y অফ t সিগন্যালটা দেখতে পাচ্ছি। তো একজন রেজড হ্যান্ড, কি প্রশ্ন আপনার 21? Yes, sir. হ্যাঁ বলেন কি। স্যার এসএসবি কেন এফডিএম এর জন্য স্যার অগ্রাধিকার প্রাপ্ত? বুঝিনি কি প্রশ্ন করলেন। স্যার এসএসবি কেন এফডিএম এর জন্য অগ্রাধিকার প্রাপ্ত? এফডিএম এর জন্য? জি 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 স্যার। এফডিএম এর মানে কি বলেন তো? স্যার ফুল মিনিংটা তো এফডিএম এর মানে জানেন তো, এফডিএম এর নিয়ে প্রশ্ন করলেন কেন? স্যার এফডিএম এর মানে স্যার ফ্রিকোয়েন্সি মডুলেশন, মাল্টিপ্লিকেশন। আন্দাজে বলতে থাকেন এখন। আপনি এফডিএম এর নিয়ে আপনি জানেন না, কিন্তু এফডিএম নিয়ে প্রশ্ন করার মানেটা কি বলেন তো? এফডিএম কে আমি পড়াইছি, এফডিএম এর নিয়ে যে কোশ্চেন করতেছেন আমি তো এসএসবি পড়াই দিছি। এফডিএম এ তো যখন আসবো বা যখন পড়াবো তখন এফডিএম নিয়ে প্রশ্ন করবেন। ওকে স্যার। তো খেয়াল করেন যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা একটা এক্সাম্পল এসএসবি জেনারেশনের। তো দেখেন যে আমরা এইখানে এই দেখতে পাই যে আইদার প্লাস অথবা মাইনাস করা যাবে। তো দেখেন যে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে এই যে যদি প্লাস যদি আইদার প্লাস ব্যবহার করতে পারবো অথবা মাইনাস ব্যবহার করতে পারবো। তো দেখেন যে আমাদের এখানে মূলত কি হচ্ছে যে আমরা এই
মাল্টিপ্লিকেশন ব্লক থেকে মানে মডুলেটর থেকে আমরা ডিএসবিএসসি সিগন্যাল পাচ্ছি, যেটা নাকি কজ ওমেগা এম কজ ওমেগা সি। আর আমরা এই ডিএসবিএসসি মডুলেটরের সাহায্যে যে সিগন্যালটা পাচ্ছি সেটা হচ্ছে সাইন ওমেগা এম সাইন ওমেগা সি। তাহলে দেখেন যে আমাদের যে সামিং ব্লক, তো সামিং ব্লক থেকে যে ওয়াই অফ টি যে ইকুয়েশনটা পাচ্ছি, ওয়াই অফ টি ইকুয়েশনটা হবে যে ওয়াই অফ টি ইকুয়াল টু যে cos ওমেগা m cos ওমেগা c প্লাস অর মাইনাস sin ওমেগা m sin ওমেগা c। তো দেখেন যে আমরা এখানে আইদার প্লাস অথবা মাইনাস ব্যবহার করতে পারি। যদি আমরা মাইনাস নেই তো আমাদের তার রিডিউসড ইকুয়েশনটাতে আমাদের প্লাস আসবে, যদি আমরা এখানে প্লাস নেই তাহলে রিডিউসড ইকুয়েশনটাতে মাইনাস আসবে। ঠিক আছে, তো এই বিষয়টা হচ্ছে আমাদের একটা বেসিক যে ফর্মুলা, ত্রিকোণমিতির ফর্মুলা ওইখান থেকে আসতেছে যে cos a প্লাস b cos a প্লাস b ইকুয়াল টু আমরা লিখতে পারি, এটাকে কেউ বলতে পারবেন যে বাকি কি হবে এরপরে? কেউ বলতে পারবেন cos a প্লাস b ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? স্যার কারো মনে নেই এই ত্রিকোণমিতির এই বেসিক ফর্মুলাটা? স্যার এটা কি সাইন সাইন বি প্লাস কস এ, স্যার সাইন বি প্লাস এ প্লাস কস এ প্লাস বি স্যার। sin a plus b minus sin a sin b। ঠিক আছে, তো দেখেন যে cos a প্লাস b বলতে আমরা cos a cos b মাইনাস sin a sin b লিখতে পারি। আর এখানে যদি আপনার মাইনাস থাকে ইন দ্যাট কেস এখানে প্লাস আসবে। ঠিক আছে, প্লাস থাকলে cos a cos b মাইনাস sin a sin b, আর যদি মাইনাস যদি থাকে তো সেক্ষেত্রে এখানে প্লাস আসবে। ঠিক আছে, তো যার জন্য এখানে দেখেন যে ওমেগা এম টি এটাকে যদি আমরা a ধরি আর ওমেগা সি টি এটাকে যদি b ধরি, অল্টারনেটিভলি ওমেগা সি টি যেহেতু ওমেগা সি যেহেতু আমাদের বড় ফ্রিকোয়েন্সি, তো ওমেগা সি টি কে আমরা এ ধরতে পারি এবং ওমেগা এম টি এটাকে বি ধরতে পারি। তাহলে আমাদের আসতেছে এরকম যে cos ওমেগা সি প্লাস অর মাইনাস ওমেগা এম টি, টিটাকে কমন নিয়ে আমরা এইভাবে লিখতে পারি যে ওমেগা সি প্লাস অর মাইনাস ওমেগা এম টি। তো এটার কি বেসিক এই ত্রিকোণমিতিক ফর্মুলাটা ফলো করে এটা সংক্ষিপ্ত করা হয়েছে ইকুয়েশনটাকে, যে cos ওমেগা এম টি cos ওমেগা সি টি মাইনাস অর প্লাস sin ওমেগা এম টি sin ওমেগা সি টি, যেখানে ওমেগা সি টি কে আমরা a ধরতে পারি আর ওমেগা এম টি কে আমরা b ধরতে পারি। ঠিক আছে, এ এ এবং বি, তো সেই ক্ষেত্রে আমাদের রেজাল্ট হিসেবে পাচ্ছি এই যে cos a প্লাস অর মাইনাস বি। আমরা আইদার প্লাস রাখতে পারি অথবা মাইনাস রাখতে পারি, মানে এই সামিং জাংশনে আইদার প্লাস অর মাইনাস যে কোনো একটা কাজ করতে পারি। যদি প্লাস রাখি সেক্ষেত্রে একটা সাইড ব্যান্ড থাকবে, যদি মাইনাস রাখি সেক্ষেত্রে অপর সাইড ব্যান্ডটা থাকবে। তো এখন প্লাস মাইনাস কোনটার ক্ষেত্রে কোন সাইড ব্যান্ড থাকবে সেটা আমরা একটু খেয়াল করি। thus with subtraction we have, যদি আমরা বিয়োগ করি তো সেই ক্ষেত্রে আমাদের থাকতেছে হচ্ছে cos ওমেগা সি প্লাস cos ওমেগা এম টি, লাস্টের টিটা আসে না, এখানে লেখা হয় নাই, টি আসবে অবশ্যই লাস্টে, এখানে টি থাকবে। তো এটা হচ্ছে আপার সাইড ব্যান্ড। যদি আমরা বিয়োগ যদি করি, আমাদের সামিং যে জাংশন আছে সামিং জাংশনে যদি বিয়োগ করি তো সেই ক্ষেত্রে আমাদের আপার সাইড ব্যান্ডটা থাকবে। যদি আমরা যোগ করি সামিং জাংশনে তো সেই ক্ষেত্রে আমাদের লোয়ার সাইড ব্যান্ড থাকবে। আচ্ছা, এখন কেউ বলতে পারবেন যে cos ওমেগা সি প্লাস ওমেগা এম ইন্টু টি এটাকে কেন আমরা আপার সাইড ব্যান্ড সিগন্যাল বলতেছি? কেউ বলতে পারবেন কেন বলতেছি?
কেন আমরা ওমেগা সি এই যে এই সিগন্যালটা কেন আপার সাইড ব্যান্ড সিগন্যাল বলছি? স্যার ইয়া মানে প্লাস হলে কি স্যার আপার সাইড ব্যান্ড হবে স্যার ফার্স্ট? আচ্ছা আচ্ছা, আমি উত্তরটা বলতেছি। দেখেন যে আমাদের এটা হচ্ছে মেসেজ সিগন্যাল স্পেকট্রাম এম অফ ওমেগা, ঠিক আছে? এটা হচ্ছে মেসেজ স্পেকট্রাম এম অফ ওমেগা। এরপর এটা হচ্ছে আমাদের ডিএসবি স্পেকট্রাম। তো দেখেন যে ডিএসবি স্পেকট্রামটা মূলত কি হবে, যে আমাদের এটা হচ্ছে মেসেজ সিগন্যালের স্পেকট্রাম। কেন এটা মেসেজ সিগন্যালের স্পেকট্রাম? কারণ আমরা মেসেজ সিগন্যাল কি নিছি, যে মেসেজ সিগন্যাল নিছি যে এম অফ টি ইকুয়াল টু কজ ওমেগা এম টি, তাই না? কজ ওমেগা এম টি, এটা হচ্ছে আমাদের মেসেজ সিগন্যাল। তো মেসেজ সিগন্যালের স্পেকট্রাম হচ্ছে এই এম অফ ওমেগা। তো কজ ওমেগা এম টি এটাকে যদি আমরা ফোরিয়ার ট্রান্সফর্ম যদি করি, খেয়াল করে শুনে যে কজ ওমেগা এম টি এটাকে যদি আমরা ফোরিয়ার ট্রান্সফর্ম যদি করি, তো সেই ক্ষেত্রে তার ফোরিয়ার ট্রান্সফর্ম হবে এরকম যে তার ওমেগা এম এবং মাইনাস ওমেগা এম এই দুইটা পালস থাকবে এই ধরনের। তারপর দেখেন যে কজ ওমেগা এম টি এক ধরনের সাইনোসয়েড, যা কিনা শুধুমাত্র ওমেগা এম ফ্রিকোয়েন্সি দ্বারা গঠিত। দেখেন যে কজ ওমেগা এম টি একটা সাইনোসয়েডাল সিগন্যাল, যা কিনা যার ফ্রিকোয়েন্সি কন্টেন্টের কেবলমাত্র একটা ফ্রিকোয়েন্সি আছে, কম্পোনেন্ট আছে যেটা ওমেগা এম এ অবস্থিত, এবং ওমেগা এম এ তার একটা ফ্রিকোয়েন্সির একটা নির্দিষ্ট ভ্যালু আছে, অ্যামপ্লিটিউডের মান আছে। তো যার জন্য আপনার কজ ওমেগা এম টির এটার ফ্রিকোয়েন্সি কন্টেন্ট কেবলমাত্র ওমেগা এম এবং মাইনাস ওমেগা এম এ অবস্থিত। এটাকে ফোরিয়ার ট্রান্সফর্ম করলে কজ ওমেগা এম টি কে যদি ফোরিয়ার ট্রান্সফর্ম করি, তো সেই ক্ষেত্রে ওমেগা এম এবং মাইনাস ওমেগা এম এ দুইটা ফ্রিকোয়েন্সি কন্টেন্ট পাওয়া যাবে। ফোরিয়ার ট্রান্সফর্ম ছাড়াও আমরা যদি জিনিসটা কনসেপচুয়ালি যদি চিন্তা করি, এটা একটা সাইনোসয়েডাল সিগন্যাল এবং যার ফ্রিকোয়েন্সি কন্টেন্ট শুধুমাত্র ওমেগা এম, কেবলমাত্র ওমেগা এম ফ্রিকোয়েন্সিতে তার একটা ভ্যালু আছে, অন্য কোনো ফ্রিকোয়েন্সিতে তার কোনো ভ্যালু নাই এই সিগন্যালের। তো যার জন্য আমরা ওমেগা এম ফ্রিকোয়েন্সিতে একটা নির্দিষ্ট ভ্যালু পাচ্ছি, একটা তার নির্দিষ্ট অ্যামপ্লিটিউড পাচ্ছি, আদারওয়াইজ কোনো ফ্রিকোয়েন্সি মানে তার কোনো ভ্যালু নাই। হ্যাঁ, তো এই জন্য এম অফ ওমেগা হচ্ছে আমাদের এই কজ ওমেগা এম টি এর স্পেকট্রাম, ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্টেশন। তো দেখেন যে আমাদের ডিএসবি স্পেকট্রামটা মূলত কিরকম হয়। ডিএসবি স্পেকট্রামটা হচ্ছে এই সিগন্যালটা সরে যায়, ওমেগা সি পরিমাণ সরে যায়। তো দেখেন যে আমাদের ডিএসবি স্পেকট্রামটা, আমাদের এই স্পেকট্রামটাই ডিএসবি সিগন্যালে সরে যাবে ওমেগা সি পরিমাণ। তো দেখেন যে এই এর পরের যে চিত্রটা, এটা হচ্ছে ডিএসবি স্পেকট্রাম এবং এই চিত্রটা হচ্ছে ওমেগা সি পরিমাণ সরে গেছে। তো দেখেন যে আমাদের ওমেগা সি হচ্ছে সেন্টার, মানে আমাদের এই যে স্পেকট্রামটা এম অফ ওমেগা সরে যাবে ওমেগা সি পরিমাণ। তো আপার সাইড ব্যান্ড বা এই যে ওমেগা এম সরে গেছে ওমেগা সি পরিমাণ। তো ওমেগা এম এর নতুন পজিশন কোথায় হবে, যেহেতু ওমেগা সি পরিমাণ সরে গেছে, তার মানে ওমেগা সি প্লাস ওমেগা এম, এটাকে আমরা আপার সাইড ব্যান্ড বলতে পারি। এটা হচ্ছে আপার সাইড ব্যান্ড ইউএসবি। আর দেখেন যে আমাদের যে এই স্পেকট্রামটা ছিল, এই স্পেকট্রামের অবস্থান ছিল মাইনাস ওমেগা এম এ, এবং এই স্পেকট্রামটাও সরে গেছে ওমেগা সি পরিমাণ, এবং এটার নতুন পজিশন হচ্ছে ওমেগা সি মাইনাস ওমেগা এম, ওমেগা সি মাইনাস ওমেগা এম, এবং এই স্পেকট্রামটা হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড। এই স্পেকট্রামটা হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড। তো দেখেন যে আপার সাইড ব্যান্ডের অবস্থান কোথায়, ওমেগা সি প্লাস ওমেগা এম এ, এবং লোয়ার সাইড ব্যান্ডের অবস্থান ওমেগা সি মাইনাস ওমেগা এম এ। তো এই জন্য আমরা বলতেছি যে আমরা যদি সাবট্রাকশন যদি করি, তো সেই ক্ষেত্রে আমাদের আপার সাইড ব্যান্ড সিগন্যালটা থাকবে, যেটার অবস্থান হচ্ছে ওমেগা সি প্লাস ওমেগা এম এ,
এবং আমরা যদি এডিশন যদি করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের লোয়ার সাইড ব্যান্ড সিগন্যালটা থাকবে যার অবস্থান হচ্ছে ওমেগা সি মাইনাস ওমেগা এম এ। তো এটা হচ্ছে আমাদের ডিএসবি স্পেকট্রাম। তো আমরা আমাদের যে উপরে যে ব্লক ডায়াগ্রাম দেখানো হচ্ছে সেটা ব্যবহার করে আমাদের এই এসএসবি সিগন্যাল সিঙ্গেল সাইড ব্যান্ড সিগন্যালটা পাবো। যদি আমরা এই সামিং জাংশনে যদি এডিশন যদি করি তো সেই ক্ষেত্রে আমরা আপার সাইড ব্যান্ড পাবো, সরি এডিশন করলে লোয়ার সাইড ব্যান্ডটা থাকবে, এবং যদি সাবট্রাকশন যদি করি তো সেই ক্ষেত্রে লোয়ার আপার সাইড ব্যান্ডটা থাকবে। সাবট্রাকশন করলে আপার সাইড ব্যান্ড এবং এডিশন করলে লোয়ার সাইড ব্যান্ডটা সিগন্যাল থাকবে। আচ্ছা, তো খেয়াল করেন আমরা যে স্পেকট্রামের পরবর্তী অংশগুলো দেখি, যে এটা হচ্ছে ডিএসবি স্পেকট্রাম, এবং ডিএসবি স্পেকট্রাম থেকে আমরা এই যে যদি এই ব্লক ডায়াগ্রামে যদি এডিশন যদি করি তাহলে আমাদের থাকবে হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড, আর যদি সাবট্রাকশন যদি করি তো সেক্ষেত্রে থাকবে আপার সাইড ব্যান্ড। তো দেখেন যে আপার সাইড ব্যান্ড স্পেকট্রাম এবং লোয়ার সাইড ব্যান্ড স্পেকট্রাম দুইটা স্পেকট্রামে এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, তো কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন নাই? সবাই সবকিছু বুঝতে পারছেন? একদম সব ক্লিয়ার? ক্লিয়ার না স্যার, মানে পাশে পড়তে হবে। তা তো অবশ্যই পড়তে তো হবেই, কিন্তু এখন পর্যন্ত যা বুঝাইছি তার থেকে মানে অ্যাটলিস্ট তো বেসিক ধারণাটা তো নেওয়া দরকার। তো আপনাদের কাছে আবারও প্রশ্ন করি, যেটা একটু আগে করছিলাম, যে কেন আমরা এটাকে আপার সাইড ব্যান্ড সিগন্যাল বলতেছি এবং কেন আমরা পরেরটাকে লোয়ার সাইড ব্যান্ড সিগন্যাল বলছি। এখন কেউ উত্তর দেন তো যে কেন লোয়ার সাইড ব্যান্ড, কেন আপার সাইড ব্যান্ড বলতেছি? অ্যাডিশন করলে তো স্যার মানে এই সিগন্যালটাকে কেন আমরা লোয়ার সাইড ব্যান্ড সিগন্যাল বলতেছি, কেন এই সিগন্যালটাকে আপার সাইড ব্যান্ড সিগন্যাল বলতেছি? কেন? যদি এটা উত্তর যদি না দিতে পারেন তো সেই ক্ষেত্রে আসলে যা যা বললাম আসলে আপনারা বুঝতে পারেন না ঠিক মতো। cos ওমেগা স্যার এখানে প্লাস করা হয়েছে, একটাতে মাইনাস করা হয়েছে স্যার। তাতে কি হয়েছে? প্লাস মাইনাস তো বুঝলাম, প্লাস করা হয়েছে মাইনাস করা হয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কেন এটাকে আপার সাইড ব্যান্ড বলতেছি, প্লাসটাকে কেন আপার সাইড ব্যান্ড বলতেছি, কেন এই মাইনাসটাকে কেন লোয়ার সাইড ব্যান্ড বলতেছি? স্যার এই যে প্লাস করলে স্যার মানে এটা স্যার মানে যোগের স্যার মানে উপর দিকে যাচ্ছে আর কি। এটার ব্যাখ্যা করার জন্য শুরু করতে হবে এই ডিএসবি স্পেকট্রাম থেকে, ঠিক আছে? তার আগে শুরু করতে হবে মেসেজ সিগন্যালের স্পেকট্রাম থেকে। তো আমি আপনাকে ফার্স্টে তো মেসেজ সিগন্যালের স্পেকট্রামটা কিভাবে আসলো তা তো বললাম। এটা হচ্ছে মেসেজ সিগন্যালটা আমরা ধরে নিছি কি, মেসেজ সিগন্যাল ইকুয়াল টু কি নিছি এখানে এই एग्जांपले? এম ওমেগা। হ্যাঁ, এবার বলেন আনমিউট করে। এম ওমেগা স্যার, মেসেজ সিগন্যালটা স্যার। কি এম ওমেগা? মেসেজ সিগন্যালটা স্যার। মেসেজ সিগন্যাল এম ওমেগা বলতে
মেসেজ স্পেকট্রাম হচ্ছে এম অফ ওমেগা, আর মেসেজ সিগন্যালটা হচ্ছে নিছি কজ ওমেগা এম অফ, মেসেজ সিগন্যালটা হচ্ছে কজ ওমেগা এম অফ টি। ঠিক আছে, এই সিগন্যালটা হচ্ছে টাইম ডোমেইন সিগন্যাল, এবং এই সিগন্যালটা ফোরিয়ার ট্রান্সফর্ম করলে আমরা এই সিগন্যালটা ফোরিয়ার ট্রান্সফর্ম করলে আমরা যার যে স্পেকট্রাম দেখব সেটা হচ্ছে এই এম অফ ওমেগা দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে, এবং এই সিগন্যালে ফোরিয়ার ট্রান্সফর্ম করলে আমরা ওমেগা এম এবং মাইনাস ওমেগা এম এর এই ধরনের দুইটা পালস দেখতে পাবো, যার পালসের হাইট হচ্ছে বা পালসের অ্যামপ্লিটিউড হচ্ছে পাই। ঠিক আছে, এখানে অ্যামপ্লিটিউডটা দেখানো নেই, পাই। ঠিক আছে, cos ওমেগা এম টি এটার ফোরিয়ার ট্রান্সফর্ম যদি করি তাহলে আমরা এই cos ওমেগা এম টি এর স্পেকট্রাম জানতে পারবো। তো স্পেকট্রাম হচ্ছে ওমেগা এম এবং মাইনাস ওমেগা এম এর তার দুইটা পালস থাকবে, যে পালসের অ্যামপ্লিটিউড হচ্ছে পাই, যে ওমেগা এম এর তার অ্যামপ্লিটিউড পাই এবং মাইনাস ওমেগা এম এর অ্যামপ্লিটিউড হচ্ছে পাই। কি বললাম যে আমরা cos ওমেগা এম টি এটা হচ্ছে আমাদের মেসেজ সিগন্যাল, যেখানে ওমেগা এম হচ্ছে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি, যেখানে ওমেগা এম হচ্ছে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি। তার মানে ওমেগা এম এবং মাইনাস ওমেগা এম দুই জায়গায় আমার দুইটা পালস থাকতেছে, এবং এটা হচ্ছে আমাদের মেসেজের স্পেকট্রাম এম অফ ওমেগা। এখন ডিএসবি যদি মডুলেশনের কথা চিন্তা করি তাহলে ডিএসবি স্পেকট্রামটা হবে আমাদের এম অফ ওমেগা ফ্রিকোয়েন্সি শিফটেড স্পেকট্রাম, যে এম অফ ওমেগা স্পেকট্রামটা সরে যাবে ডান দিকে কি পরিমাণ, ওমেগা সি পরিমাণ। ডিএসবি স্পেকট্রাম বলতে বোঝায় যে এই মেসেজ সিগন্যালটাকে ক্যারিয়ার দ্বারা মাল্টিপ্লাই করা হচ্ছে। তো ডান দিকে ওমেগা সি পরিমাণ সরে যাচ্ছে, তো ওমেগা এম সরে যাচ্ছে ওমেগা সি পরিমাণ, এবং ওমেগা এম এর নতুন পজিশন হচ্ছে কোথায়, ওমেগা সি প্লাস ওমেগা এম, এবং মাইনাস ওমেগা এম এ থাকা পালসের নতুন পজিশন হচ্ছে ওমেগা সি মাইনাস ওমেগা এম। এবং আপনাদেরকে অলরেডি বলছি ওমেগা সি এর বাইরের যে স্পেকট্রাম সেটাকে আমরা বলবো ইউএসবি আপার সাইড ব্যান্ড, এবং ওমেগা সি এর নিচের যে স্পেকট্রাম সেটাকে আমরা বলবো এলএসবি বা লোয়ার সাইড ব্যান্ড। তো ওমেগা সি এর নিচে যে ভ্যালু আছে ফ্রিকোয়েন্সি কন্টেন্ট আছে এটাকে আমরা এলএসবি বলতেছি। তো দেখেন যে আমাদের আপার সাইড ব্যান্ডের পজিশন হচ্ছে কোথায়, ওমেগা সি প্লাস ওমেগা এম এ, এবং লোয়ার সাইড ব্যান্ডের পজিশন হচ্ছে ওমেগা সি মাইনাস ওমেগা এম এ। তো আমরা দেখেন যে আমাদের যে এই যে সিগন্যালটা, এই সিগন্যালটার ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম হচ্ছে এরকম, এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম হচ্ছে এরকম, যেখানে দুটো পালস আছে, একটা পালস হচ্ছে আপনার ওমেগা সি প্লাস ওমেগা এম এ, আর একটা পালসের অবস্থান হচ্ছে মাইনাস ওমেগা সি প্লাস ওমেগা এম এ। একটা পালসের অবস্থান হচ্ছে ওমেগা সি প্লাস ওমেগা এম এ, আর একটা পালসের অবস্থান হচ্ছে মাইনাস ওমেগা সি প্লাস ওমেগা এম। তো খেয়াল করেন যে এই সিগন্যালটা মূলত আমাদের আপার সাইড ব্যান্ড সিগন্যাল ইউএসবি কে রিপ্রেজেন্ট করতেছে। তো যার কারণে এটা আমাদের একটা এসএসবি সিঙ্গেল সাইড ব্যান্ড সিগন্যাল, যেটা আমাদের সিগন্যাল। ঠিক আছে, সিঙ্গেল সাইড ব্যান্ড সিগন্যাল বলতে কি বুঝে, ডিএসবি থেকে যে কোনো একটা সাইড ব্যান্ড আমরা বাদ দিব। তো ডিএসবি থেকে আমরা যদি লোয়ার সাইড ব্যান্ডটাকে বাদ দেই তো সেই ক্ষেত্রে আমরা আপার সাইড ব্যান্ডটাকে রাখতেছি। তো এখানে আমাদের এই সিগন্যালটা কেবলমাত্র আপার সাইড ব্যান্ডকে রিপ্রেজেন্ট করতেছে, যার কারণে এই সিগন্যালটা হচ্ছে আপার সাইড ব্যান্ড এসএসবি সিগন্যাল। আর নিচের যে স্পেকট্রামটা, নিচের স্পেকট্রাম হচ্ছে এলএসবি স্পেকট্রাম। কারণ হচ্ছে আমরা এই যে cos ওমেগা সি মাইনাস ওমেগা এম এটার ফ্রিকোয়েন্সি কন্টেন্ট থাকবে দুইটা ফ্রিকোয়েন্সিতে, যে ফ্রিকোয়েন্সি গুলো হচ্ছে ওমেগা সি মাইনাস ওমেগা এম এবং মাইনাস ওমেগা সি মাইনাস ওমেগা এম। যে দ্বিতীয় যে সিগন্যালটা আছে এই সিগন্যালটার অবস্থান ফ্রিকোয়েন্সি স্পেকট্রামে হবে এইরকম, দুইটা পালস থাকবে, একটা পালসের অবস্থান হবে ওমেগা সি মাইনাস ওমেগা এম এ, এবং আরেকটা অবস্থান হবে নেগেটিভ দিকে সেম ভ্যালুতে। হ্যাঁ, নেগেটিভ একই ভ্যালুতে আরেকটা পালসের অবস্থান হবে। এই জন্য আমরা cos ওমেগা সি মাইনাস ওমেগা এম কে বলতেছি হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড এসএসবি সিগন্যাল। ঠিক আছে,
তো এখন কি বুঝতে পারছেন যে কেন আমরা এটাকে আপার সাইডব্যান্ড বলতেছি, কেন নিচেরটাকে লোয়ার সাইডব্যান্ড সিগন্যাল বলতেছি? কারণ এটাই যে আমাদের আপার সাইডব্যান্ড সিগন্যাল বলতে আমরা আমাদের ডিএসবি স্পেকট্রামে দেখতে পাচ্ছি যে আপার সাইডব্যান্ডের পজিশন হচ্ছে ওমেগা সি প্লাস ওমেগা এম এ, এবং আমরা এই ইকুয়েশন থেকেও দেখতে পাচ্ছি যে এই ইকুয়েশনে থাকা সিগন্যালের ফ্রিকোয়েন্সি স্পেকট্রামের অবস্থান ওমেগা সি প্লাস ওমেগা এম এ, এবং আমরা এই ডিএসবি স্পেকট্রাম থেকে দেখতে পাচ্ছি যে আমাদের লোয়ার সাইডব্যান্ডের অবস্থান হচ্ছে ওমেগা সি মাইনাস ওমেগা এম এ, এবং আমরা এই যে ইকুয়েশন থেকেও দেখতে পাচ্ছি যে আমাদের ইকুয়েশনটা লোয়ার সাইডব্যান্ড সিগন্যালটাকে জেনারেট করতে পারবে, যে তার এই ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম অবস্থান হচ্ছে ওমেগা সি মাইনাস ওমেগা এম এ। তো যার কারণে আমরা এটাকে উপরের সিগন্যালটাকে আপার সাইডব্যান্ড সিগন্যাল এবং নিচের সিগন্যালটাকে লোয়ার সাইডব্যান্ড সিগন্যাল বলতেছি। আর কারো যদি এর বড় যদি অসুবিধা থাকে তো সেই ক্ষেত্রে আপনারা গত ক্লাসে অলরেডি এর আগে বলছি যে আপনাদের ফোরিয়ার ট্রান্সফর্ম নিয়ে আপনাদের এই যে এর আগের কোর্সে পড়ে আসা একটা বই, যে সাদিকুর চ্যাপ্টার 18, এটাতে ফোরিয়ার ট্রান্সফর্ম নিয়ে লেখা আছে। তো এখানে দেখেন যে আমাদের যে বিষয়টা নিয়ে বলতেছি যে কজ ওমেগা সিটি এর ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম, যে কেন আমরা বলতেছি যে এটার ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম এরকম। তো এখান থেকে আপনারা ডিটেইলসে দেখতে পারেন যে কেন কজ ওমেগা সিটি এর বা আমাদের কজের ফোরিয়ার ট্রান্সফর্ম করলে কেন আমরা এই ধরনের স্পেকট্রাম পাই। ঠিক আছে, যে এটা যদি কজ ওমেগা নট টি হয় তো সেই ক্ষেত্রে আমাদের তার ওমেগা প্লাস ওমেগা নট এবং মাইনাস ওমেগা নটের দুইটা আমরা পালস দেখতে পাবো। তো সিমিলারলি আমাদের যদি এই সিগন্যালটা যদি হয় যে ওমেগা নটের পরিবর্তে আপনি ওমেগা সি প্লাস ওমেগা এম দ্বারা রিপ্লেস করেন, তাহলে ওমেগা সি প্লাস ওমেগা এম এ একটা করে পালস থাকবে। সিমিলারলি যদি ওমেগা নট এখানে যেটা সিম্বল ওমেগা নট দেওয়া হয়েছে তার পরিবর্তে আপনি ওমেগা সি মাইনাস ওমেগা এম যদি বসান, তো সেক্ষেত্রে আমাদের দুইটা ফ্রিকোয়েন্সি স্পেকট্রামে দুইটা পালসের পজিশন হবে কোথায়, প্লাস ওমেগা সি মাইনাস ওমেগা এম এ, আর একটা পালসের অবস্থা হবে নেগেটিভ অ্যাক্সিসে একই ভ্যালুতে। তো এখানে আমাদের কজের যে কজের স্পেকট্রাম গুলো দেখতে এরকম, যে তার যে যদি কজ সিগন্যালটার ফ্রিকোয়েন্সি যদি হয় ওমেগা নট, তাহলে প্লাস ওমেগা নটে ফ্রিকোয়েন্সি স্পেকট্রামে একটা কম্পোনেন্ট থাকবে এবং মাইনাস ওমেগা নটে একটা কম্পোনেন্ট থাকবে। তো এবং এখানে ওমেগা নটে তার অ্যামপ্লিটিউড হবে পাই, মাইনাস ওমেগা নটে তার অ্যামপ্লিটিউড হবে পাই, এবং এখানে ওমেগা নটটা হচ্ছে রেডিয়ান ফ্রিকোয়েন্সি। আচ্ছা, কেউ বলতে পারবেন আমাকে, আপনাদের কাছে এটা হোমওয়ার্ক হিসেবে থাকলো, যদি আমরা এই ফ্রিকোয়েন্সি অ্যাক্সিসটাকে রেডিয়ান ফ্রিকোয়েন্সিতে না নিয়ে হার্টজে নেই, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কম্পোনেন্টের অ্যামপ্লিটিউড গুলো কত হবে, অ্যামপ্লিটিউড গুলোর পরিবর্তন হবে কিনা পাই থেকে? এটা আপনাদের হোমওয়ার্ক হিসেবে থাকলো, আপনাদেরকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করব যে এই ফোরিয়ার ট্রান্সফর্ম যে কজ ওমেগা নট টি, এটার ফোরিয়ার ট্রান্সফর্ম করলে আমরা এই ধরনের স্পেকট্রাম পাই। তো এটার স্পেকট্রাম কেন এরকম আসলো, আর নেক্সট কথা হচ্ছে যে আমরা যদি হার্টজে যদি প্রকাশ করতে চাই যে আমাদের ফ্রিকোয়েন্সি অ্যাক্সিসটা ইন টার্মস অফ হার্টজে প্রকাশ করব, তো সেই ক্ষেত্রে আমাদের স্পেকট্রামটা দেখতে কিরকম হবে, সেই এই দুইটা বিষয় নিয়ে আপনাদের হোমওয়ার্ক থাকলো। আপনারা নেক্সট ক্লাস পর্যন্ত এই বিষয়টা নিয়ে একটু স্টাডি করবেন, এবং নেক্সট ক্লাসে কারণ আপনাদের এই বিষয়গুলো মানে কোর্সের এই সম্পর্কিত বিষয়গুলো বোঝার জন্য এই কজ ওমেগা নট টি এটার স্পেকট্রামটা বোঝাটা জরুরি। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তো এখানে নেক্সট ক্লাসে আমরা ওই যে আপনাদের কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন ওই বিষয়টা নিয়ে নেক্সট ক্লাসে দেখব। স্যার বলেন। স্যার সামনের সপ্তাহে কি স্যার একটা সিটি নিয়ে যাবে স্যার? আমি সিটি নিয়ে বলবো আপনাদেরকে। মানে স্যার ডেমো সিটি নিলে স্যার একটু স্যার আরো ভালো করে স্যার নিশ্চিত হতে। না, ডেমো সিটি নেওয়া হবে না, ক্লাস টেস্ট নেওয়া হলে সরাসরি ক্লাস টেস্ট নেওয়া হবে। আর ফাইনালি আরেকটা কথা বলি, যে ক্লাসের মাঝখানে একজন এফডিএম এ নিয়ে প্রশ্ন করছে, যে এফডিএম এ ওই টপিকটা তো এখনো পড়াই নাই,
আর এফডিএমএ নিয়ে হঠাৎ করে প্রশ্ন করার ইয়াটা কি উদ্দেশ্য কি আমি বুঝতে পারলাম না। যে এফডিএমএ বিষয়টা সম্পূর্ণ আলাদা একটা টপিক, তো ওই টপিকটা যখন পড়াবো তখন ওইটা নিয়ে ডিসকাশন করব। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এফডিএমএ নিয়ে যিনি প্রশ্ন করলেন, এফডিএমএ বলতে কি বোঝায় উনি সেটা সম্পর্কে জানেন না, তো প্রশ্নটা করলেন কি উদ্দেশ্যে বা কি মানে সেটা জানেন না। এইভাবে অবাঞ্ছিত প্রশ্ন ক্লাসের মাঝখানে করবেন না। যে টপিক পড়াই ওই সম্পর্কিত রিলিভেন্ট প্রশ্ন অবশ্যই করবেন, এটা এক্সপেক্টেড যে আপনি প্রশ্ন করবেন কোনো জায়গায় যদি কনফিউশন থাকে, ঠিক আছে। আপনাদের কনফিউশন থাকাটা খুব স্বাভাবিক, মানে যে কোনো বিষয়ে প্রশ্ন থাকাটা খুব স্বাভাবিক, কারণ প্রশ্ন আপনি এই বিষয়টা আপনি নতুন পড়তেছেন, মানে এই যা যা টপিক পড়ানো হচ্ছে এই বিষয়গুলো আপনাদের কাছে নতুন। তো এই যা ক্লাসে পড়ানোর সময় আপনি এটাকে ফর দ্য ফার্স্ট টাইম দেখতেছেন। যারা ক্লাসের আগে স্টাডি করে আসেন তাদের জন্য বোঝাটা ইজি, কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা নাকি ক্লাসে প্রথম দেখতেছে, তো ক্লাসে প্রথমবারের মতো দেখার সময় বিষয়টা একটু কঠিন মনে হতে পারে। তো এই ক্ষেত্রে প্রশ্ন রেজ করাটাও খুব স্বাভাবিক। তো প্রশ্ন রেজ করলে ওই টপিক সম্পর্কিত প্রশ্ন অবশ্যই করবেন, হ্যাঁ। কিন্তু এইভাবে আর কি একদম টপিকের বাইরে গিয়ে কোনো একটা ক্লাস চলাকালীন সময় প্রশ্ন করাটা অবাঞ্ছিত। এই আপনি ওই টপিকের বাইরে অবশ্যই প্রশ্ন করতে পারেন, কিন্তু ক্লাসের শেষে, মানে টপিকের বাইরে কোনো একটা প্রশ্ন ক্লাসের শেষে গিয়ে করতে পারেন। যে যখন আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি ওই সময়টাতে আপনি হ্যান্ড রেজ করে আপনার যে টপিকের বাইরে আমি এই বিষয়টা নিয়ে জানতে চাই, আপনি স্যার এই বিষয়টা নিয়ে বলতে পারবেন কিনা এটা নিয়ে আপনি জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে। সেটা ক্লাসের শেষে বা অন্য কোনো সময়ে যদি যোগাযোগ করেন সেক্ষেত্রে হয়তো কথা বলা যাবে, কিন্তু ক্লাস চলাকালীন সময়ে একদমই টপিকের বাইরে গিয়ে প্রশ্ন করা এটা জিনিসটা এক্সপেক্টেড না। হ্যাঁ, রিলিভেন্ট টপিক যদি প্রাসঙ্গিক যদি টপিক হয় যে আমাদের এই টপিকের সাথে ওইটার মিল আছে, বা আমরা আগে পড়াইছি ওই টপিকের সাথে আমাদের এই টপিকের মিল আছে, যে জিনিসটা রিলিভেন্ট, তাহলে আমরা এটা নিয়ে ডিসকাস করতে পারি ক্লাসে। কিন্তু একদমই এফডিএম এর যে বিষয়টা নিয়ে কথা বলছে উনি, তো এইটা একদমই বাইরের একটা জিনিস। আর সবচেয়ে কথা হচ্ছে যে এটা নিয়ে ওনার আগে তো প্রায়র স্টাডি করা লাগে। প্রায় কোন একটা বিষয় প্রশ্ন করার জন্য কি করতে হয়, যে আগে আপনি বিষয়টা নিয়ে আগে স্টাডি করবেন, স্টাডি করলে আপনি ওই বিষয় সম্পর্কে প্রশ্ন করতে পারবেন। আপনার এরপরে এই বিষয়ে প্রশ্ন করাটা জিনিসটার সাথে যায়, ঠিক আছে। কিন্তু আপনি যদি স্টাডি যদি না করেন আগে, তাহলে আপনি প্রশ্ন করবেন কি? আপনি যদি বিষয়টা সম্পর্কে নাই জানেন তাহলে প্রশ্ন করাও তো প্রশ্নই আসে না, ঠিক আছে। তো এখন এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন যে ক্লাস চলাকালীন যেন এই মানে আনএক্সপেক্টেড কোনো কোশ্চেন যেন না আসে। আর অবশ্যই যে টপিক সম্পর্কিত প্রশ্ন, যে ফর এক্সাম্পল এসএসবি নিয়ে পড়াচ্ছি, এসএসবি সম্পর্কিত প্রশ্ন তো করতেই পারেন। ওকে, তাহলে আমরা ক্লাসটা এখানে শেষ করি। ইনশাআল্লাহ নেক্সট উইক আমরা আমাদের পরবর্তী যে টপিক কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন সেটা নিয়ে স্টাডি করব। আর এই এসএসবি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নেক্সট উইক করবেন। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আমরা ক্লাসটা এখানে এন্ড করি।